নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে জলপাইগুড়ি জেলা ও প্রশাসনের উদ্যোগে এই প্রথম শহরে জলপাইগুড়ি উৎসব পালিত হতে চলেছে। আজ এই উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হলো। 22শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত মিলন সংঘ ময়দানে চলবে এই উৎসব। আতঙ্কের মেঘদুয়ার জুড়ে মালদা তৃণমূল নেতার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তার ঘনিষ্ঠ বন্ধু তথা মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। বিগত 12 বছরে প্রথমে 2 জন এবং পরবর্তীতে 1 জন নিরাপত্তারক্ষী প্রদান করা হলেও বর্তমানে সম্পূর্ণ নিরাপত্তারক্ষীহীন ভাবেই রয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা জলপাইগুড়ি। ঠান্ডায় জবুথবু জেলাবাসী। সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে শীতে কাবু 8 থেকে 80 সকলেই। যত বেলা গড়াতে থাকে শীত ততই বাড়ছে, সাথে কুয়াশা বাড়ছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, বানারহাট, রাজগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সকাল 8:30 নাগাদও রোদ্রের দেখা নেই। সকাল সন্ধ্যায় অনেকেই চায়ের দোকানে চা খেতে ব্যস্ত, আবার কেউ শরীর গরম করে নিতে আগুন পোহাতে ব্যস্ত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় আগামী কয়েকদিন আরো শীতের দাপট বাড়তে পারে। বিভিন্ন বাজার এবং হাটগুলিতে সন্ধ্যের পরে লোক সংখ্যা অনেকটাই কম লক্ষ্য করা যায় বলে জানান এলাকাবাসীরা। জলপাইগুড়ি উৎসব 2025 অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়ি শহরে। আজ এই উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হলো জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে শহরে এই প্রথম এই ধরনের অনুষ্ঠান হতে যাচ্ছে বলে দাবি। আগামী 22শে জানুয়ারি থেকে 25শে জানুয়ারি পর্যন্ত জলপাইগুড়ির মিলন সংঘ মাঠে এই অনুষ্ঠান হতে যাচ্ছে। এদিন জেলা শাসক দপ্তরের কনফারেন্স হলে উৎসবের লোগো উন্মোচনের পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানান জেলা শাসক সামা পারভিন। তিনি বলেন, আমাদের জেলায় এই প্রথমবার এই উৎসব হচ্ছে। স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতেই এই ধরনের অনুষ্ঠান। এই সময়কে মেলার মাস বলা হয়ে থাকে। এই সময় মানুষের মধ্যে একটি অপূর্ব মেলবন্ধন তৈরি হতে পারে এমন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বলে তিনি জানান। উল্লেখ্য, 22শে জানুয়ারি স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি চন্দ্রবিন্দু ব্যান্ড অনুষ্ঠান করবে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ওই দিন হ্যাপি স্ট্রিট নামে অভিনব একটি কর্মসূচি থাকছে সারাদিন ব্যাপী। পাশাপাশি সন্ধ্যায় থাকছে স্থানীয় লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠান। পরে পরশমিতা পাল সঙ্গীত পরিবেশন করবেন। পরদিন অর্থাৎ 24শে জানুয়ারি ট্র্যাডিশনাল কালচারাল পারফরমেন্স যেমন থাকবে, তেমনি সঙ্গীত পরিবেশন করবেন অ্যালবার্ট কাবো লেপচা। শেষ দিন অর্থাৎ 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে উপলক্ষে থাকবে জলপাইগুড়ি রান অ্যান্ড ওয়াক ফর ফান। বিস্তারিত বলে কি উদ্দেশ্য? আমাদের জেলায় এটা প্রথমবার জলপাইগুড়ি উৎসব হচ্ছে। এর উদ্দেশ্য আছে আমাদের যেটা লোকাল যেটা কালচার আছে, যেটা আমাদের ডান্স, মিউজিক, লোকাল পারফর্মারকে একটা প্ল্যাটফর্ম দেওয়া। তার সঙ্গে আমাদের জলপাইগুড়ির যতগুলো ইউথ আছে, সবাই নগরবাসী আছে, ওদেরকে একটু এই যে জানুয়ারি মাস বলা হয়, উৎসবের মেলার মাস বলা হয়। তো আমরা একটা চেষ্টা করছি কি জলপাইগুড়ি জেলা প্রশাসন আর জলপাইগুড়ি পুলিশ প্রশাসন মিলে একটা যৌথভাবে যদি আমরা একটা প্রোগ্রাম করি যেখানে সবাই পাবলিককে আমরা কানেক্ট করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য আছে। এই প্রোগ্রাম স্টার্ট হবে আমাদের 22 তারিখ থেকে স্টার্ট হবে, যেটা আমাদের জলপাইগুড়ি টাউনের মধ্যে মিলন সংঘ গ্রাউন্ড আছে, ওখানে প্রথম দিন এখানে ইনগ্রেশন হবে। ওই দিন আমার অনেকগুলো লোক প্রচারের কাজ প্রোগ্রাম হবে। ওর সঙ্গে সঙ্গে স্টার পারফরমেন্স থাকবে। আমাদের আছেন চন্দ্রবিন্দু ব্যান্ড, আপনারা সবাই জানেন, উনি আসছেন। তারপরে 23 তারিখে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথি আছে। ওদের উপলক্ষে আমরা একটু হ্যাপি স্ট্রিট করছি। হ্যাপি স্ট্রিট হতে পারে একটা নতুন কনসেপ্ট, মানে আমাদের জলপাইগুড়ি জেলার মধ্যে এটা বড় বড় মহানগর যত আছে ওখানে এটা প্রোগ্রাম করা হয়। মানে সকালে লোকজনকে একটু মানে রাস্তা উপরে করা হয়, ওখানে সবাই আসে, যার ইচ্ছা, মানে কোনো এরকম এন্ট্রি রেস্ট্রিক্টেড নেই। এনিবডি ক্যান কাম অ্যান্ড এনজয় অ্যান্ড পার্টিসিপেট। পারপাস আছে ওখানে, মানে অনেকগুলো অ্যাক্টিভিটি হবে। পাপেট শো থেকে স্টার্ট করে, ম্যাজিক শো থেকে স্টার্ট করে, যোগা হবে, জুম্বা হবে, ফ্ল্যাশ মব হবে, পেন্টিং হবে, গ্রাফিটি হবে। মানে পারপাস আছে যার যে ইচ্ছা, মানে যা যে করতে চাইছে। তো এর জন্য নাম দেওয়া হচ্ছে হ্যাপি স্ট্রিট। ওই স্ট্রিটে সবাই মনের খুশির জন্য যা করতে পারে ওটা করবে। তো এটা চলবে, সকালে হবে, এটা अराउंड 9 AM স্টার্ট হবে, 2-3 ঘন্টার হবে। এরপরে বিকেলে আমাদের আবার কালচারাল প্রোগ্রাম হবে। আমাদের ট্র্যাডিশনাল যেটা আছে প্রোগ্রামগুলো আর্টিস্ট আছে ওরা করবে। এর সঙ্গে আমাদের স্টার পারফরমেন্স আসছেন কলকাতা থেকে, উনি আছেন পরশমিতা পল, উনি স্টার পারফরমেন্স হিসাবে থাকবে।
তারপরে 24 তারিখে আবার আমাদের কালচার প্রোগ্রাম, টানা আমাদের উৎসব তো 3-4 দিন থেকে কম তো হয় না। তো থার্ড ডে যেটা হচ্ছে ওই দিন স্টার অ্যাট্রাকশন আপনারা জানেন সারেগামা বা 2023-এ যেটা উইনার ছিলেন অ্যালবার্ট কাবো ল্যাপচা, উনি আসছেন। আর এটা এই প্রোগ্রাম শেষ হবে 25 তারিখে, যেদিন আমাদের ন্যাশনাল ভোটার্স ডে আছে। পারপাস আছে কি আমাদের যতগুলো ইউথ ভোটার্স আছে ওদেরকে ডেমোক্রেসির মধ্যে ওদেরকে যুক্ত করার জন্য, ওদেরকে ইম্পর্টেন্স দেওয়া বোঝানোর জন্য আমরা ওই দিন জলপাইগুড়ি ওয়াক রাখছি। পারপাস আছে সেফ ড্রাইভ সেফ লাইফ আর ন্যাশনাল ভোটার্স ডের অ্যাওয়ারনেস জন্য। রাস্তা সম্প্রসারণের নাম করে পরিবেশ বিদ্বেষী মানুষ হিসেবে শহরের গাছগুলি কেটে চলেছেন মেয়র গৌতম দেব। মেয়রের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার রাস্তা সম্প্রসারণের জন্য পুর নিগমের তরফে শিলিগুড়ির SF রোডে চলছিল গাছ কাটার কাজ। এদিন সেই খবর সামনে আসতেই তড়িঘড়ি ওই এলাকায় ছুটে গিয়ে গাছ কাটা রুখে দেন বিধায়ক। শুধু তাই নয়, এই বিষয় নিয়ে মেয়রকে এক হাত নেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন, পার্কিং এর জায়গার জন্য যদি রাস্তা সম্প্রসারণ করতেই হয় তবে গাছ না কেটেও তা করা যায়। অবিবেচকের মতো গাছ না কেটে গাছ রেখে তিনি রাস্তা সম্প্রসারণের কাজ করতে পারেন। এই গাছগুলি বহু পুরনো, এই গাছগুলিকে কাটার কোনো মানেই হয় না। অন্যদিকে এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, কোনোভাবেই সেখানে গাছ কাটা হচ্ছিল না, গাছগুলিকে পুনঃস্থাপন করার কাজ চলছিল। এর আগেও গাছ পুনঃস্থাপিত করে সেগুলিকে বাঁচানো হয়েছে। পুর নিগমে তাদের বিরোধী দলনেতা রয়েছে, তারা পুর নিগমে এসে এই বিষয়ে আলোচনা করতে পারতেন বলে জানান মেয়র। আমরা পাশেই শীতলাপালা নৌকাঘাটে জায়গা সেখানে চিহ্নিত হয়েছে এবং এর আগে যে গাছগুলো আমরা বর্ধমান রোড থেকে, SF রোড থেকে এবং অন্যান্য জায়গা থেকে আমরা গাছ সূর্য সেন পার্কের মহানন্দা চরে লাগিয়েছি এবং নৌকাঘাটে লাগিয়েছি। সেখানে আমরা পরিবেশবিদ এবং আমাদের এনভায়রনমেন্ট কমিটিকে নিয়ে সেই জায়গাগুলো দেখিয়েছি। ইভেন গার্লস স্কুলে একটা গাছকে প্রতিস্থাপিত করা হয়েছিল, বয়রা গাছ, সেই গাছটিও বড় হয়েছে। 97-8% গাছ বেঁচে গেছে, একটা দুটো গাছ বাঁচানো যায়নি। আমরা অত্যন্ত যত্ন সহকারে এই কাজটা করছি। এই যে NHAI যে কাজটা করছে ন্যাশনাল প্রজেক্ট, সেখানে তো প্রচুর গাছ কাটা গেছে, কিন্তু তার মধ্যে আমরা অনেক গাছ, এটা আমাদের কাজ ছিল না, কিন্তু যেহেতু এনভায়রনমেন্ট হচ্ছে শিলিগুড়ির একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো জায়গারই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চান যে সবুজকে রক্ষা করে যথাসম্ভব কাজ করা, তো আমরা ওখানে অনেকগুলো গাছকে প্রতিস্থাপিত করেছি। গাছগুলো প্রতিস্থাপিত হচ্ছিল, এই প্রতিস্থাপিত করতে গিয়ে তারা বাধা দিয়েছে। তারা বিষয়টি জানে না, তাদের পুর নিগমে তাদের বিরোধী দলনেতা আছে, তারা কর্পোরেশনে এসে আমাদের সাথে আলোচনা করতে পারতেন বা আলোচনা করতে পারেন, কিন্তু তা না করে গাছগুলোকে পুনঃস্থাপিত করা হচ্ছে। ভারতবর্ষে খুব কম জায়গাতে এইভাবে পুনঃস্থাপিত করে গাছ বাঁচানো হয়েছে। 7 থেকে 8,000 টাকা একটা গাছ পুনঃস্থাপিত করতে খরচ হয়, কিন্তু খরচটা বড় কথা না, অক্সিজেনটা বড় কথা। আমরা সেভাবে পুনঃস্থাপিত করেই কাজটা করছি, গাছ কাটা হচ্ছে না। দাদা আরেকটা উনি বলছে যে তুবলুকি শাসন চালাচ্ছেন আপনি, সেটা উনি বলতে পারেন, তার কথা আমি কোনো উত্তর দেওয়ার দরকার মনে করি। আমি SJDA যাওয়ার বদলে এখানে এসেছি। অনুরোধ করছি কর্পোরেশনকে, মেয়র সাহেবকে পুনর্বিবেচনা করবার জন্য। অবিবেচকের মতন এই রাস্তায় গাছ না কেটে গাছ রেখেই উনি যেটা চাচ্ছেন সেটা উনি করতে পারেন। আমার বারবার করে মনে হচ্ছে, এর আগে আমি বলেছিলাম মেয়র সাহেব মোহাম্মদ বিন তুগলকের মতন আচরণ করেন। এখন আমার মনে পড়ল যে যখন রোম সাম্রাজ্য ধ্বংস হচ্ছিল তখন নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর আমাদের শহর শিলিগুড়িকে শ্মশানে পরিণত করছেন মেয়র সাহেব, আর শহরের মানুষকে উনি নিজের গলায় রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন। এ এক অদ্ভুত সিমিলারিটি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হোক, কারণ এই রাস্তা না NH না স্টেট হাইওয়ে না এই রাস্তায় এমন ট্রাফিক জ্যাম হয় যার জন্য এই রাস্তার সম্প্রসারণের প্রয়োজন। উনি নিজেই বলেছেন পার্কিংয়ের ব্যবস্থা করবেন। যদি পার্কিংই ব্যবস্থা করতে হয় তাহলে গাছগুলো রেখে করুন, নাহলে এই গাছগুলোর এক একটার বয়স মানে আমাদের জন্মের আগের থেকে এগুলো গাছ এখানে আছে। ইতিমধ্যে কিছু কেটেছেন, আর উনি একটা অদ্ভুত যুক্তি দেন, বলছে যে আমরা তো নদীর পাড়ে গিয়ে গাছ লাগাবো। তো এরপরে হয়তো উনি বলবেন যে নদীর পাড়ে গিয়ে শহরের মানুষ বাস করুন আর মাঝে মাঝে শহরে আপনারা ঘুরতে আসবেন। শহরের ভেতরের সবুজটাকে রক্ষা করার জন্য মেয়র সাহেব উদ্যোগ নিন,
বিকল্প ব্যবস্থা করুন, এই দাবি আমরা জানাচ্ছি। অসমের কয়লা খনিতে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ফালা কাটার একজন শ্রমিকও আটকে পড়েছেন। নিখোঁজ সেই শ্রমিকের নাম সঞ্জিত সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়চেঙ্গা গ্রামের স্কুল পাড়াতে। সঞ্জিতের বাড়িতে এই খবর আসা মাত্র সঞ্জীবের বাবা কৃষ্ণপদ সরকার ও তার শ্বশুর অসম রওনা দিয়েছেন। রায়চেঙ্গাতে সঞ্জিতের বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। জানা গিয়েছে দিন 15 আগে পরিযায়ী শ্রমিক সঞ্জিত অসমে কাজে যান। বাড়িতে সঞ্জিতের বৃদ্ধা মা, স্ত্রী ও একটি সন্তান রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে অসম সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে প্রশাসন। ও ওই কয়লা খনিতে গেছে কাজ করতে, ওখানে শুনলাম ওই জল বাইরে গেছে, চাপা পড়ছে নাকি, ওটা আমরা সঠিক বলতে পারি না। এখনো কোনো খবর পাওয়া গেছে? না, কোনো খবর পাওয়া যায় না। আচ্ছা, কতদিন আগে যায় এই ছেলেটি জানেন? 10-15 দিন হয়েছে ওখানে কাজে গেছে, তারপরে এই খবরটা আসে। এখন পর্যন্ত উদ্ধার হয়নি? উদ্ধার হয়নি। আচ্ছা, এটি চিন্তা এমনি ছেলে ভালো 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 ছেলে। পরিবারে কে কে আছে? ওরা হলো 2 বোন আর ও 3 জন। মা বাবা আছে? মা বাবা আছে, আর ছেলে আছে ছোট 4 বছরের। বউ আছে? বউ। আচ্ছা, আচ্ছা, আপনার নাম? পরিতোষ সরকার। এই এলাকার স্থানীয়? ওই যে আমার পাশে। আচ্ছা, ঠিক আছে। পথকুকুরদের খাবার খাওয়ান, মেনে চলুন এই নিয়মগুলি, তা না হলে বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে আপনাদের। শহরের নানা রাস্তায়, গলির কোনায়, ফুটপাথে বা কোথাও না কোথাও দেখা মিলবে সেই পথে ঘুরে বেড়ানো কুকুরগুলোকে। তাদের সঙ্গে অনেক মানুষেরই রয়েছে এক অদ্ভুত সম্পর্ক। পথ কুকুরদের সঙ্গে কিভাবে সহানুভূতি, ভালোবাসা দিয়ে সাহায্য করতে হয় তা অনেকেই জানেন। তাই রাস্তায় খাবারের খোঁজে যখন কুকুরগুলো দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, তখন কিছু সহৃদয় ব্যক্তি তাদের পেট ভরানোর জন্য এগিয়ে আসে ঠিকই, কিন্তু অনেক সময়ই এটি হয়ে ওঠে সমস্যার কারণ। পথ কুকুরদের খাবারের স্থান এবং সময় নিয়ে নানা বিতর্ক দেখা দেয়। এবার এই বিষয়ে রাশ টানতে নয়া নির্দেশিকা জারি হলো রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের তরফে। এবার পথে ঘুরে বেড়ানো কুকুরদের সুরক্ষিত রাখার জন্য রাজ্যের নগর উন্নয়ন দপ্তর একটি বিশেষ নির্দেশিকা তৈরি করেছে। প্রশাসনের তরফে পথ কুকুরদের সুরক্ষা এবং সুস্থতা বজায় রাখার প্রয়াস নেওয়ায় খুশি পরিবেশ প্রেমীরা। এই নতুন নির্দেশিকা অনুসারে কুকুরদের খাবার দেওয়ার জন্য শহরের সমস্ত পুরসভা নির্দিষ্ট জায়গা চিহ্নিত করবে এবং সেই জায়গাগুলো এমন স্থান হতে হবে যেখানে শিশুদের খেলার ক্ষেত্র নেই। এটি কেবল কুকুরদের জন্য নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাবার দেওয়ার জন্য নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হয়েছে, সকাল 7টার আগে এবং সন্ধ্যে 7টার পর, আর এই সময় মাত্র 2 ঘন্টা থাকবে। এমনকি যারা খাবার দেবেন তাদের ওই জায়গাটি পরিষ্কার করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জলপাইগুড়ি পৌরসভার তরফে নির্দেশিকা লাগু করতে দ্রুত কর্মীদের নিয়ে বৈঠক করা হবে। সঠিক সময় বেঁধে দেওয়ার পাশাপাশি যারা এই খাবার দেবেন তাদের উপর কোনোভাবে বাধা দেওয়া যাবে না বা হেনস্থা করা যাবে না, এটাই নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ তাদের এই কাজের জন্য সামাজিক নিরাপত্তা থাকবে, যাতে তাদের সহযোগিতা করা যেতে পারে সহজেই। এবার থেকে রাস্তায় পথ কুকুরদের জন্য যেন এক নতুন জীবন শুরু হয়, সেজন্য এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তাদের সুরক্ষা এবং সুস্থতা থাকবে, আর সেই সঙ্গে আমরাও একটি মানবিক দায়িত্ব পালন করব। রাতে থাকে তো কৃষ্ণেন্দু দেয় এখানে, আমরা দিই, আমি দিনে দিই, রাত্রেও দিই। তো আমি ওই সাইডটা দিই, কৃষ্ণেন্দু রাত্রে এই জায়গাটা দেয়। তো আমাদের কোন জায়গাটা হলে ভালো হয়? পৌরসভা একটা উদ্যোগ নিয়েছে যে বিভিন্ন নির্দিষ্ট জায়গায় আপনাদের খাবার জায়গা করে দিবেন সেখানটায়। পাড়ার কুকুর তো পাড়া ছাড়া তো অন্য পাড়ায় যাবে না। হ্যাঁ, অন্য পাড়ায় গেলে তো অন্য পাড়ার কুকুরগুলি অ্যাটাক করবে, তো পাড়ার কুকুর পাড়াতেই খাবে। তো নিজেদের পাড়াতে জায়গাটা করে দিলে আমাদের সুবিধা হয়। এই উদ্যোগটাকে কি বলবেন? হ্যাঁ, এই উদ্যোগটা ভালো। হ্যাঁ, আমি যেহেতু যেখানে খাবার দিই সেই জায়গাটা ধুয়ে দিই জল দিয়ে। হ্যাঁ, দিনের বেলায় দিলেও ধুয়ে দিই, রাত্রেবেলায়। যেহেতু আমার তো এত কাগজ, এত পাতা তো সম্ভব না, সেই জন্য আমি বললাম যে আমি জায়গাটা পরিষ্কার করে খাবার দিই, আবার খাবার হয়ে গেলে আবার পরিষ্কার করে দিই। কিন্তু নিজের পাড়ার মধ্যে করে দিলে আমাদের সুবিধা হয়, কেন আমি একটা তো হাউসওয়াইফ, আমি তো অন্য পাড়াতে গিয়ে তো খাবারটা দিতে পারবো না। কি নাম আপনার? আমার নাম বন্দনা মোহন। 2-4 দিন হয় আমাদের রাজ্য থেকে একটা আমরা চিঠি পেয়েছি যে যারা পথ কুকুর তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা বেছে দেবার জন্য পৌরসভার তরফ থেকে, এটা আমরা পেয়েছি 2-4 দিন হলো। এর প্রক্রিয়ায় যাবার আগে আমাদের মনে হয়েছে যে যারা ডগ লাভাররা রয়েছেন শহরের মধ্যে,
যত্রতত্র দেখা যাচ্ছে প্রতিবেশী আপত্তি করছে, তার নিজের জায়গায় খাবার খেতে দিয়ে রাস্তা ছড়িয়ে যাচ্ছে, অন্যান্য খাবার দাবার এদের খাওয়াতে পারে, সেই রকম কিছু নির্দিষ্ট জায়গা আমরা অবশ্যই বেছে নেব। তার আগে আমরা নিজেরা একটু ভেবেছি যে আমরা কিছু ডগ লাভারদের ডেকে নিয়ে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে আমরা খুব শিগগিরই এই পথকুকুরদের নির্দিষ্ট যে খাবার জায়গা সেগুলোকে চিহ্নিত করব। জাতীয় স্তরে রাজবংশী কামতাপুরী ভাষাভাষীর মেয়ের দারুণ সাফল্য। মোর নাম প্রণামী বর্মন, মুই আসিছু জলপাইগুড়ি রাখাল দেবী থেকে। মুই নাচিয়া ও মডেলিং করিয়া খুব ভাল পাও। মুই ভবিষ্যতত একজন সফল মডেল হবার চাও। মোর ভাষা, জাতি, সংস্কৃতি নিয়া মুই খুবই গর্ববোধ করো। মুই আমার রাজবংশী কৃষ্টি কালচারটা আরো অনেক দূর আগে নিকিবার চাও। ধন্যবাদ। জয় কোচ রাজবংশীর জয় জয়। জলপাইগুড়ি জেলার রাখাল দেবীর বাসিন্দা প্রভাত বর্মনের মেয়ে প্রণামী বর্মন। সে পিডি কলেজের ছাত্রী। পড়াশোনার সাথে সাথে ছোট থেকে খুব ইচ্ছে মডেল হওয়ার এবং ভবিষ্যতে একজন অভিনেত্রী হওয়ার ইচ্ছা তার। এই বছর উত্তরবঙ্গে এই প্রথম বীর চিলারায় একাডেমির পরিচালনায় মিস্টার অ্যান্ড মিস রাজবংশী ইন্টারন্যাশনাল 2024-এর চ্যাম্পিয়নের খেতাব জলপাইগুড়ির মেয়ে প্রণামী বর্মনের মাথায়। গোটা উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং প্রতিবেশী রাজ্য হিসেবে আসাম এবং ভারতের বাইরে নেপাল থেকেও অনেকে অংশগ্রহণ করেছিল এই জাতীয় স্তরে রাজবংশী প্রতিযোগিতায়। সবাইকে পিছে ফেলে সে চ্যাম্পিয়ন হয়, যার জন্য প্রণামী বর্মন এবছর মিস্টার অ্যান্ড মিস কলকাতায় ডাক পেয়েছে। এই সাফল্যের জন্য প্রণামী বর্মনের মা বাবার সাথে সাথে কলেজের প্রিন্সিপাল সহ পাড়ার সকলেই খুশি। আমি একজন স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি মডেলিং করি। আচ্ছা, এই যে রাজবংশী কান্তাবরী যে ফ্যাশন শো ইন্টারন্যাশনাল হয়েছিল, যেখানে বিভিন্ন দেশের থেকে অনেকজন অংশগ্রহণ করছে, তার মধ্যে সেখানে তুমি চ্যাম্পিয়ন হলে কিভাবে এবং এই লাইনেও কেন আসলে তুমি? আসলে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল একজন মডেল হওয়ার। তো আমি টিভিতে আগে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখতাম, বিভিন্ন ফ্যাশন শো, সেগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম। তো সেগুলো দেখে আমি আয়নার সামনে নিজে নিজে প্র্যাকটিস করতাম, বাড়িতে র্যাম ওয়াক প্র্যাকটিস করতাম ইউটিউব দেখে দেখে। তো আমি সেখান থেকে আজ এই লাইনে। কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে? খুব ভালো লাগছে। আমি ভাবতেই পারিনি যে এতজন পার্টিসিপেটকে পেছনে ফেলে আজ আমি এই জায়গায় আসবো। এরপরে কি উদ্দেশ্য তোমার রয়েছে? এরপরে একজন সফল মডেল হওয়ার ইচ্ছে, আর তার সাথে সাথে এই লাইনে কাজ করার ইচ্ছে আছে। রাজবংশী ইন্টারন্যাশনালে। তো কেমন লাগছে? আমি তো খুব খুশি। আমার মেয়ে যে চ্যাম্পিয়ন হলো, খুব খুশি আমি। অনেকজনকে পিছনে ফেলে আমার মেয়ে যে উইনার হয়েছে, আমি ভীষণ খুশি। তার ইচ্ছে অভিনয় জগতে যাওয়ার। তার ইচ্ছে ছোটবেলা থেকে, তার ইচ্ছে যে মানে অভিনেত্রী হওয়ার। মানে এই যে রাজবংশী কান্তাবরী কমিউনিটির থেকে আপনার মেয়ে একজন একটু এগিয়ে যাচ্ছে, কেমন ছিল লাগছে? আমাকে খুব ভালো লাগছে। কি করার ইচ্ছা মেয়েকে? মেয়ের তো মেয়ের ইচ্ছে, ওখানেই আমি সাপোর্ট করছি আর কি, মেয়ের পাশে থাকছি। আচ্ছা, কি নাম আপনার? আমার মৈত্রী বর্মন। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। মালদার তৃণমূল নেতার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর আতঙ্কের মেঘ ডুয়ার্স জুড়ে। মালদা জেলা তৃণমূল নেতা দুলাল সরকার গুলিবিদ্ধ হওয়ার পরেই তার ঘনিষ্ঠ বন্ধু মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবার নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হলেন জেলা পুলিশের কাছে। তৃণমূল নেতার দাবি, যে কোনো মুহূর্তেই আক্রমণের শিকার হতে পারেন তিনি। বিস্ফোরক মন্তব্য করেন, আক্রমণকারী তৃণমূল দলের হতে পারে, আবার বিরোধী দলেরও হতে পারে। চেয়ারম্যান স্বপন সাহা জানিয়েছেন, বিগত 12 বছর ধরে প্রশাসনের তরফে নিরাপত্তারক্ষী প্রদান করা হয়েছিল, পরবর্তীতে তা তুলে নেওয়া হয়।
দলের সহকর্মী তথা বন্ধু দুলাল সরকারের ওপর আক্রমণ এবং তার মৃত্যু অনেক কিছুরই প্রশ্ন তুলে দিয়েছে বলেও মত তার। সম্প্রতি মালবাজার শহরের সিনারিও চেঞ্জ হয়েছে বলেও দাবি করেছেন তিনি জানিয়েছেন অনেকে বিভিন্নভাবে মামলা করে হ্যাকেল করছে, দলকে মেলাইন করার চেষ্টা বহুদিন থেকেই চলছে। পরপর মামলাতে ধাক্কা খেয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য প্রশাসনের তরফে প্রথমে 2 জন নিরাপত্তারক্ষী প্রদান করা হলেও পরবর্তীতে 1 জন নিরাপত্তারক্ষী ছিলেন স্বপন বাবুর সাথে। সেপ্টেম্বর মাসে তৃণমূল কংগ্রেস দল থেকে সাসপেন্ড করার সাথে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়। আমি নিরাপত্তা চেয়েছিলাম, 12 বছর ধরে আমার নিরাপত্তারক্ষী দিয়েছিল, 12 বছর ধরে ছিল, কিন্তু সাম্প্রতিক আমার 2-3টে ঘটনার প্রেক্ষাপট দেখে, যেমন আমার বন্ধু মারা গেলেন মালদার, হ্যাঁ, আমার অত্যন্ত কাছের বন্ধু এবং দীর্ঘদিন একসাথে আমরা দল করেছি, মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য আমরা সবাই। সেক্ষেত্রে আমি দেখলাম যে মালবাজারের কিছুদিন যাবৎ কিছু সিনারিও চেঞ্জ হয়েছে। অনেকে আছে বিভিন্নভাবে মামলা করে আমাকে হ্যাকাল মেলাইন করা, দলকে মেলাইন করা, এটার চেষ্টা বহুদিন ধরে চলছিল, কিন্তু ওরা পেরে উঠছিল না। পরপর মামলাতে ধাক্কা খেয়েছে। অনেকে আছে যাদেরকে দেখা যায় যে সুপারি কিলার এনে এখানে মার্ডারও পর্যন্ত করিয়েছে, তাদেরকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সেগুলো দেখে আমি পুলিশ সুপারকে আবেদন করি যে নিরাপত্তা রক্ষীটা আবার ফিরিয়ে দেওয়া হোক। বলছি, যাদের কথা আপনারা বলছেন তারা কি আপনাদের দলের লোক? সে দলেরও হতে পারে, বিজেপিরও হতে পারে, বা অন্য হতে পারে। অসুবিধা হচ্ছে না, জনগণ আমার সঙ্গেই আছে, কিন্তু তবুও তো মালদার যে আমার বন্ধু, ও জনপ্রিয় নেতা ছিল মালদার, তো ঘটনাটা তো দেখলেনি। আমাকে তো সব জায়গায় তো যেতে হয়, বিভিন্ন মানুষজন ডাকে, সেখানেও যেতে হয়, রাতের অন্ধকারেও বেরোতে হয়, হসপিটাল আসতে হয়, মানুষের কাজ করতে গিয়ে অনেক জায়গায় দৌড়তে হয়। এমন কোনো ঘটনা কি আপনার সাথে এখনো ঘটেছে বা যেটা থেকে না, এখনো ঘটে নেই, কিন্তু সন্দেহ প্রকাশ করছি। আমি মেলের মাধ্যমে ওনাকে আবেদন করেছি, আমি ফোন করিনি ওনাকে। এসডিপিও আইসি দুজনকেই আমরা মেল করেছি। এই আমাকে দল থেকে নিলম্বিত করার দিনই, সেদিনই আমার প্রথমে 2 জন ছিল, পরে একজনকে তুলে নেয়, 1 জন ছিল। এখন স্পেসিফিক আবেদন। মাল পুরসভার অচল অবস্থা অব্যাহত, সেই কারণে মালবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে দলের উচ্চ নেতৃত্বকে চিঠি উৎপল ভাদুরীর। ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলের উচ্চ নেতৃত্বের কাছে চিঠি পাঠালেন উৎপল ভাদুরী। বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গটি জানিয়েছেন তিনি। দলের কাউন্সিলরদের একাংশ ও টাউন সভাপতির অসহযোগিতার কারণে ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিতে দলের উচ্চ নেতৃত্বকে চিঠি পাঠালেন উৎপল ভাদুরী। প্রসঙ্গত উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দল থেকে সাসপেন্ড করা হয় মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে। পুরসভা চালানোর দায়িত্ব বর্তায় ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরীর হাতে। এরপর উৎপল ভাদুরী পুরসভার অন্য কাউন্সিলরদের সঙ্গে নিয়ে পুরসভার যাবতীয় কাজ পরিচালনা করতে শুরু করেন। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বুলুচিক বড়াইক ভাইস চেয়ারম্যানই পুরসভার যাবতীয় কাজ পরিচালনা করবেন বলে জানিয়ে দেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ মালবাজার পুরসভার 14 জন দলীয় কাউন্সিলরকে নিজের বাসভবনে ডেকে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে পুরো বোর্ডে যাবতীয় কাজ পরিচালনা হবে বলে নির্দেশ দেন। ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী যাবতীয় কাজ পরিচালনা করতে শুরু করেন। দল থেকে সাসপেন্ড হওয়া চেয়ারম্যান স্বপন সাহা 1 মাসের ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরে আসেন। আর এরপরই জটিলতা তৈরি হতে থাকে পুরসভায়। পুরসভার আধিকারিক ও কর্মীদের মধ্যে প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। তারা কার নির্দেশ মানবেন এই নিয়েও শুরু হয় জটিলতা। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পুরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরী জানিয়েছেন, দলের উচ্চ নেতৃত্বের তরফে নির্দেশ এসেছিল পুরসভার পরিচালনার। সেই মোতাবেক কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আলোচনার মধ্যে দিয়ে পুরসভার কাজকর্ম পরিচালনা করা হচ্ছিল। দলীয় কয়েকজন কাউন্সিলর কাজে অসহযোগিতা করতে শুরু করে, আর তাতেই সমস্যা তৈরি হয়। বোর্ড মিটিংয়ে সব কাউন্সিলররা উপস্থিত থাকছে না।
ইস্তফা দেওয়ার প্রসঙ্গে উৎপল ভাদুরী জানিয়েছেন, বিষয়টি লিখিত আকারে দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক এবং রাজ্য নেতৃত্বের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বুলুচিক বড়াইক টেলিফোনে জানিয়েছেন, মালবাজার পুরসভার বিষয়টি দলের নজরে রয়েছে। ভাইস চেয়ারম্যানই পুরসভা পরিচালনার দায়িত্বে রয়েছেন। দল যখন ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছে তখন ভাইস চেয়ারম্যানের সেই দায়িত্ব পালন করা উচিত বলে আমি মনে করি। এ ব্যাপারে উপর মহলে সব জানানো হয়েছে। মালবাজারের আরেক কাউন্সিলর পুলেন গোলদার বলেন, শুক্রবার স্বপন সাহা ও তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত কয়েকজন কাউন্সিলর স্বপন সাহাকে চেয়ারম্যান পদে ফেরানোর দাবিতে কলকাতায় যাবার পরিকল্পনাও করেছেন। তবে বিষয়টিকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের মাল টাউন সভাপতি অমিত দের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি জানিয়েছেন, স্বপন সাহা বহু পুরনো তৃণমূল কর্মী এবং কাউন্সিলর, ওনার হাত ধরেই আমরা আজ তৃণমূল করছি। তাই আমাদের বক্তব্য, দল আবার স্বপন সাহাকেই দলে ফিরিয়ে নিক। সাংবাদিক সম্মেলনে এদিন ভাইস চেয়ারম্যান ছাড়াও অন্যান্য কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তবে সম্প্রতি চেয়ারম্যান ইস্যুতে দিনহাটায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো, সেখানে মালবাজার পুরসভার ক্ষেত্রে তৃণমূল নেতৃত্ব সিদ্ধান্ত নিতে এত গড়িমসি করছে কেন, এ নিয়েও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। তবে এদিনের এই ঘটনাক্রমে শহরের রাজনীতির মোড় কোন দিকে যায় সেদিকে লক্ষ্য রাজনৈতিক মহলের। আজকে একটা বোর্ড মিটিং ছিল, সেই বোর্ড মিটিংটা অনেক কাউন্সিলরের অসহযোগিতার জন্যই আজকে আমরা বোর্ড মিটিংটাকে ক্যান্সেল করতে বাধ্য হলাম। কারণ এই বোর্ড মিটিংটার মধ্যে আমাদের অনেকগুলো আলোচনা ছিল যেগুলো খুব জরুরি। তো সেই বিষয়গুলো আজকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হতো, কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে দেখা যাচ্ছে 6-7জন কাউন্সিলর অনুপস্থিত থাকার জন্য আমরা মিটিংটা সেইভাবে করতে পারছি না। এটা ধারাবাহিকভাবে এইভাবেই চলছে, যার জন্য একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তো এই অবস্থার মধ্যে আজকে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের জেলা প্রেসিডেন্ট এবং মন্ত্রীকে আমি আমার ভাইস চেয়ারম্যানের পদ থেকে আমি ইস্তফা দিতে চাই, সেই বিষয়ে আমরা আজকে জানাবো এবং কলকাতায় যে উচ্চ নেতৃত্ব আছে তাদেরকে আমরা এই বিষয়টি জানাবো। আপাতত আমরা দলকেই আমরা জানাবো। আমাদের এই ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে যেই দায়িত্ব দল দিয়েছিল সেটা কয়েকজন কাউন্সিলর অনুপস্থিত থাকা এবং আরও যারা সাথে আছে আমাদের টাউন, তো আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে না, যার জন্য আমাদের বিভিন্ন অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যার জন্য আজকে আমরা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি জেলা নেতৃত্ব এবং মন্ত্রীকে আমি আমার ইস্তফাপত্র আজকে পাঠিয়ে দিই। আপনি একটা কঠিন সময়ে টালমাটাল পরিস্থিতিতে মন্ত্রী বা অন্যরাও বলেছিল যে ভাইস চেয়ারম্যানের নেতৃত্বেই নাকি পুরসভা পরিচালিত হবে, তারপরে কোথায় কোথায় কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছে? অনেক ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেরকম গতকাল একটা প্রেস বিবৃতি দিয়ে আমাদের টাউন প্রেসিডেন্ট যিনি আছেন আবার যিনি সাসপেন্ড হয়েছেন দল থেকে তারই পক্ষে সমর্থন করছেন। তো এখন আমিও ভাবতে পারছি না উনি কোন দিকে যান। তো এই বিষয়গুলো এটা আমার খুবই একটা অসুবিধার মধ্যে আমাকে পড়তে হচ্ছে। তো আমাদের সঙ্গে যারা যেই কাউন্সিলর সহ কাউন্সিলর আছে তাদেরও একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যে এই সমস্যাটার একটা সমাধান হওয়া উচিত যেই হোক না কেন। কারণ একজনকে এমনভাবে দায়িত্ব দেওয়া উচিত যে নাকি সম্পূর্ণ অফিসটাকে পরিচালনা করতে হবে, কিন্তু এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে, কিন্তু দেখা যাচ্ছে আগে যে চেয়ারম্যান ছিলেন উনিও চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেয়নি। কারণ অফিসে ওনার কথা শুনবে না নতুন জায়গায় দায়িত্ব দিলে তার কথা শুনবে, এটা সবার মধ্যে একটা সন্দিহান হয়ে যাচ্ছিল। আমাদের ভাইস চেয়ারম্যান মাননীয় উৎপলদার যে কথাটা বললেন তার সঙ্গে সম্পূর্ণ সহমত আমি। কারণ হচ্ছে যে দল থেকে সাসপেন্ড দল করেছে, আমরা তো সাসপেন্ড করিনি। তারপরে উনি রিজাইন দেননি, দীর্ঘ 1.5 মাস প্রায় ছুটিতে ছিলেন। ছুটিতে থাকাকালীন অফিসে কোনো সমস্যা হয়নি। ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে আমরা সমস্ত কাউন্সিলররা 2-1জন কাউন্সিলর বাদ দিয়ে বাকি সব কাউন্সিলররাই ভাইস চেয়ারম্যানের পাশে ছিলাম। পৌরসভার স্বাভাবিক পরিষেবা, দুর্গাপূজা, ছট পূজা, কালী পূজা সব কিছুই আমরা সঠিকভাবে পালন করেছিলাম। কিন্তু প্রায় 1.5 মাস পরে যখন চেয়ারম্যান আবার ছুটির থেকে ফিরে এলেন অফিসের কাজে, তখনই বিভ্রান্তিটা শুরু হলো। পৌরসভার আধিকারিক থেকে কর্মীরা তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না কার নির্দেশ এখানে পালন করবেন। কেন উনি তো সরকারিভাবে যেহেতু ইস্তফা দেননি, উনি এখনও চেয়ারম্যান। তো
এটা দীর্ঘদিন থেকে চলছে। আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি, আয়ের জায়গা নেই, কর্মী অতিরিক্ত কর্মী অনেকে কাজ না করি বেতন তুলছেন, বিভিন্ন বিষয় নিয়ে দেখছি। গত সপ্তাহে আপনারা দেখলেন যে 2 বছর থেকে যেখানে 3 মাস 4 মাস থেকে বেতন পাচ্ছে না অস্থায়ী কর্মীরা, 2 বছরে কোনো আন্দোলন হলো না, কিন্তু এই 7 দিন আগে হঠাৎ আন্দোলন বিনা নোটিশে, আমরাও জানি না, এবং সেই আন্দোলনটা 3 দিন চলল। পৌর বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্তটাই 3য় দিনে গিয়ে স্বপনবাবু গেলেন এবং সেটাই সবাই মেনে নিলেন। আজকে একটা বোর্ড মিটিং ডাকা হয়েছিল সমস্ত বিষয় নিয়ে, পৌরসভার আয় কীভাবে বাড়বে, কর্মচারীদের কর্মসংস্থান কীভাবে ফিরবে, কর্মীদের ডিউটি রোস্টার ঠিক করার বিষয়টা ছিল, অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল, যাতে পৌরসভার আয় বাড়ে, কর্মীরা নিয়মিত বেতন পান, নাগরিকরা তাদের পুরো পরিষেবা সমস্ত পরিষেবা ঠিকভাবে পান, সেগুলো নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল। কিন্তু আজকে সকালে যখন দেখলাম একটা দৈনিক সংবাদপত্রে আমাদের মাল টাউন সভাপতি অমিত দে মহাশয় তিনি বহিষ্কৃত দল থেকে যিনি তার পক্ষ নিয়ে কথা বলছেন, তখন আমার মনে হলো যে এই সিদ্ধান্তগুলো আমরা আজকে নেব বোর্ড মিটিংয়ে, হয়তো অনেক কাউন্সিলরই আসবেন না, এবং এটাও খবর পেয়েছি যে আগামীকাল কিছু কাউন্সিলর ফ্লাইটে করে কলকাতা যাচ্ছেন, তারা সেখানে আবার পুনরায় স্বপন সাহাকে চেয়ারম্যান হিসেবে এখানে দেখতে চান সেই দাবি নিয়ে। তো এইরকম পরিস্থিতিতে আমরা আজকে ওখানে বোর্ড মিটিং করব, সিদ্ধান্ত নেব, সেটা কার্যকরী করতে পারবো না। কর্মীরাও সেইভাবে বিভ্রান্ত হয়ে আছেন, কার নির্দেশ মানবেন কার নির্দেশ মানবেন না। দীর্ঘ 4 মাস এই অচল অবস্থা চলছে, পৌর নাগরিকরাও বিভ্রান্ত, তাদেরও পরিষেবা আমরা ঠিকভাবে দিতে পারছি না। প্রতিদিন পত্র পত্রিকায় গিয়ে একটার পর একটা ঘটনা সামনে আসছে। এগুলো দেখে আমার মনে হয় যে আজকে ভাইস চেয়ারম্যান যেটা সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, দলকে এটা জানানো দরকার। হ্যাঁ, দল এবার যাকে করবে ওনাকেই যদি আবার পুনরায় রেখে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দল একটা সিদ্ধান্ত নিক, দল সিদ্ধান্ত নিক, মালবাজারে পৌরসভার নাগরিকরা হাফ ছেড়ে বাঁচুক, পরিষেবাটা ঠিকভাবে পাক, পৌরসভা ভালোভাবে চলুক, এর জন্য এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি এবং তার সিদ্ধান্তের সাথে আমিও সহমত। মাল পৌরসভার যে পরিস্থিতি হয়েছে, আমাদেরকে যখন আমাদের চেয়ারম্যানকে সাসপেন্ড করা হলো দল থেকে, আমরা তো দলের ঊর্ধ্বে নেই, তো আমাদের যখন জেলা সভাপতি ডাকলেন, ডেকে বললেন যে ভাইস চেয়ারম্যান আছে, ভাইস চেয়ারম্যানের সাথে থাকতে, ভাইস চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী চলতে। যেহেতু আমরা দলে আছি, দলের বিরুদ্ধে তো আর যাবো না, সেই জন্য আমরা ভাইস চেয়ারম্যানের সাথে আছি এবং ভাইস চেয়ারম্যানের যেভাবে সিদ্ধান্ত দিচ্ছেন সেভাবে আমরা চলছি। তা আমরা কারো বিরুদ্ধে নেই, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটার সাথেই আমরা আছি। তৃণমূল কংগ্রেসের মাল টাউনের সভাপতি মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি এখানে সভাপতি। আমি যাই করি বা যেটাই বলবো সেটা দলের নির্দেশ অনুসারেই বলবো। আমাকে দল কোনোদিন নির্দেশ দেয় নাই চেয়ারম্যান নিয়ে কিছু বলার, আমি চেয়ারম্যান নিয়ে কোথাও কোনো কিছু বলিনি। হ্যাঁ, কিন্তু শ্রী স্বপন সাহা দলের 98 সাল থেকে যার হাত ধরে আমরা ছাত্র রাজনীতি থেকে আরম্ভ করে যুবক থেকে মাদারে এসেছি, এবং বিভিন্ন যারা কাউন্সিলররা আছে তারা ওনার হাত ধরেই জয়েন করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বর্তমানে। তো সে যখন সাসপেন্ড হয়েছে, আমি দলের কাছে একটাই আবেদন করতে পারি, সেই আবেদনটাই করছি, যাতে ওনাকে দলে নিয়ে আসা হোক, এবং সাসপেনশনটা যাতে উঠিয়ে নেওয়া হোক, এটাই আবেদন করছি, এটাই আমি রিপোর্টারকে বলছি। আর যেহেতু উনি চেয়ারম্যান হিসেবে আপনার মত কি? না, চেয়ারম্যান হিসাবে আমি তো বলতে পারি না চেয়ারম্যান নিয়ে, কারণ চেয়ারম্যান নির্বাচিত করে হলো দলের কাউন্সিলররা, দলনেতা নির্বাচিত করে চেয়ারম্যান করা হয় এবং দলীয় নির্দেশ অনুসারে। সেখানে তো আমি তো বলতে পারি না, আমি তো দলের টাউন সভাপতি, দলটাকে দেখব, দল কীভাবে চলছে, দলের কী আছে সেই রিপোর্ট আমি জেলা প্রেসিডেন্টকে জানাবো। জেলা প্রেসিডেন্ট যা জানা আমি জেলা প্রেসিডেন্টকে আমি রিকোয়েস্ট করছি যে স্বপন সাহাকে দলে নিয়ে নেওয়া হোক, কারণ উনি দলের পুরনো সৈনিক, 98 সাল থেকে মমতা ব্যানার্জির সঙ্গেই উনি রাজনীতিটা করেছে। হ্যাঁ, আর ওনার হাত ধরেই মালবাজারে আমরা সবাই বেশিরভাগই 99% লোকই ওনার হাত ধরে আমরা রাজনীতিটা, তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা করছি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে স্বপন সাহা দলে ফিরে নিয়ে আসলে দলটা আরও স্ট্রং হবে, সেই হিসেবে আমি দলটা চাইছি। যে কেউ চাবে, অন্য কাউন্সিলররা যদি কেউ সাসপেন্ড হয় তাকেও আমরা দলে নেওয়ার জন্য আমি আবেদন করবো, এটাই আমার বলার দিয়ে, আর কোনো কিছুই না। যেহেতু উনি পুরনো সৈনিক এবং ওনাকে দলের প্রয়োজন আছে মাল টাউন তৃণমূল কংগ্রেসকে ঠিক জায়গায় রাখতে গেলে এবং আরও স্ট্রং করতে গেলে, তার জন্য ওনাকে বলছি যে দলে নিয়ে আসা হোক।
এবার গ্রাম ছেড়ে একেবারে শহরে। সাত সকালে দুটি দলছুট হাতি ঘুরে বেড়ালো এবং দাপিয়ে বেড়ালো আলিপুরদুয়ারের অন্যতম পৌর শহর ফালাকাটার অলিগলিতে, যার জেরে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল ওই এলাকায়। বৃহস্পতিবার সাত সকালে ঘুম থেকে উঠে গজরাজকে দেখে বাসিন্দাদের কার্যত ভিড়মি খাওয়ার জোগাড় হলো। এই হাতি শহরে কোথা থেকে এলো তা নিয়ে এখন শহরে চলছে জোর আলোচনা। জানা গিয়েছে প্রথমে ফালাকাটার গার্লস হাই স্কুলের দেওয়াল ভেঙে দেয়। ফালাকাটা শহরের বুক চিরে যাওয়া 17 নম্বর জাতীয় সড়কের একাধিক লোহার রেলিংও ভেঙে দিয়েছে এই দুটি হাতি। এরপর সেখান থেকে সুভাষপল্লী ঘুরে বেড়ায় ওই দুটি হাতি। এদিকে হাতির আতঙ্কে ছুটি হয়ে গেছে সকালে চলা ফালাকাটা নম্বর 2 এসপি প্রাথমিক বিদ্যালয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ। বর্তমানে ওই হাতি দুটি ফালাকাটার সুভাষপল্লী এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রয়েছে। ওই হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বনকর্মীরা। একটি সাপকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির প্রধানপাড়া বালুরটিপ মোড় এলাকায়। এদিন সকালে ওই এলাকার বাসিন্দারা একটি অচেনা সাপ দেখতে পান। সাপটিকে বস্তাবন্দি করে বন দপ্তরে খবর দেওয়া হয়। এলাকার স্থানীয় বাসিন্দা অরিত মৈত্র বলেন, সাপটি অচেনা মনে হচ্ছে আমাদের কাছে। ডাম্পার বোঝাই বালি পাথরের সাথে ওই এলাকায় হয়তো চলে এসেছে সাপটি। শিক্ষক তথা সমাজসেবী পরীক্ষিত সরকার বলেন, এই ধরনের সাপ এই এলাকায় এই প্রথম দেখা গেল। সম্ভবত বালি পাথরের সাথে পাহাড় থেকে চলে এসেছে। এটাকে ল্যাডার স্নেক বলা হয়। সাপটিকে উদ্ধার করা হয়েছে, বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এই বিষয়ে জলপাইগুড়ির পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, এটি কোনো পাহাড়ি সাপ নয়, লোকালয়েই এই সাপ দেখা যায়। এটিকে ঘোড়া লাগ সাপ বা কমন ট্রিঙ্কেট বলে। খুব আক্রমণাত্মক হলেও সাপটি নির্বিষ প্রজাতির। চা বাগান সহ লোকালয়েও গাছের মধ্যে এই সাপ দেখা যায় বলে তিনি জানান। এটা যে কি সাপ, এটা পাথরের গাড়িতে আসছে, মানে ডাম্পার আসছে। হ্যাঁ, পাহাড়ি সাপ। কোথায় দেখতে পেলেন? এইখানে পাথর পড়লো, ওই পাশেই ছিল। আচ্ছা আচ্ছা, তো কত ফিট হবে? কয় ফিট হবে? 4 ফিট হবে, 4 ফিট হবে। বলছি, এটা কোথায় দেখা গেছিল এই এলাকা? এটা এইখানেই পাথরে পড়লো। পাথর দিকে আসে, ডাম্পারে আসে তো? ডাম্পারে। কি মনে হচ্ছে, পাহাড়ি সাপ? পাহাড়ি সাপ তো মনে হচ্ছে। বলছি, এটা এখানে মানে পাহাড় থেকে ডাম্পারের সাথে এসছে আর কি। বলছিলাম কি ধরনের সাপ এটা? মানে বিষাক্ত কি? হয়তো আর কি হবে, বিষাক্ত হবে না? বিষাক্ত হবে, বস্তা বললাম। আচ্ছা, কি করবেন এখন? এখন ফরেস্ট ডিপার্টমেন্টকে দিয়ে দেবো। আচ্ছা, ফোন করা হয়েছে? ফোন করবো এখন। আচ্ছা, ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে তুলে দেবেন। হ্যাঁ। কি নাম আপনার? অরিত মৈত্র। না, হঠাৎ করে একটা এখানে সাপ দেখা গেল। সেই সাপটা মানে সাধারণত এখানে দেখা যায় না, তো এটা একটা নতুন ধরনের সাপ। আচ্ছা আচ্ছা, এটা এখানে কখনোই চোখে পড়েনি। কোথায় দেখতে পেলেন, কিভাবে দেখতে পেলেন? প্রথম এটা এই রাস্তার পাশে জঙ্গলে ছিল, তারপরে এটা এই সকালবেলা ধীরে ধীরে এই রাস্তার মধ্যে আসলো। তারপরে অনেকজন লোকজন আসলো, তারপরে সাপটা দেখলো, ধীরে ধীরে তারপরে এদিকে চলে আসলো। এটা সমতলে এই আমাদের এই এলাকায় দেখা যায় না? না, সমতলে সাধারণত দেখা যায় না, আগে চোখে পড়েনি, এই প্রথম দেখলাম। মানে ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে নাকি? ঘটনাতে সবাই একটু উৎসাহ পাচ্ছে, সবাই সাপটাকে দেখতে, মানে ভয়ভীতিও রয়েছে। হ্যাঁ, ভয়ভীতি যারা একটু জানে না তারা তো একটু ভয় পাবে। এটা কালকেও দেখা গেছে বিকেলে এবং আজকেও সকালে দেখা গেল। মানে এলাকাবাসীদের জন্য কি বলবেন? এলাকাবাসীদের বলবো, সাপ থেকে তো একটু সাবধান থাকা উচিত। তার কারণ যদি না জানে, সাপ অনেক সময় ক্ষতিও করতে পারে। তবে সাপ মারাও ঠিক নয়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সাপ প্রয়োজন আছে। মানে এই সাপটা এখন বস্তাবন্দি করেছেন, কি করবেন এখন? না, সাপটা এখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসে নিয়ে গেলে ভালো হয়। ইংরেজিতে বলা হয় কমন ট্রিঙ্কেট, কারণ এই ট্রিঙ্কেট জাতীয় সাপ একই রকম দেখতে, একটার মাথা হয় তামা কালারের, সেটা হচ্ছে কোপার হেডেড ট্রিঙ্কেট বলে, এবং চোখের দিকটা কাজল পরানোর মতন থাকে। আর এটারও লম্বা দুপাশে দুটা কাজলের মতন দাগ থাকবে, আর মাথাটা হবে অ্যাশ কালারের। এটাকে কমন ট্রিঙ্কেট, এবং এটা হচ্ছে খুব আক্রমণাত্মক সাপ এবং নন বিষাক্ত, মানে নন ভেনামাস সাপ, স্নেক, বিষাক্ত নয় এই সাপটি। এই সাপটি খুব আক্রমণাত্মক হলেও সহজে কোনো মৃত্যু ভয়ের কোনো কারণ নেই। এবং এটা পাহাড়ে না, এটা আমাদের গ্রামাঞ্চলে প্রচুর দেখা যায় এবং চা বাগান এলাকাতেও দেখা যায়। পাশাপাশি আমাদের যে শহর লাগোয়া যে অঞ্চলগুলো আছে জলপাইগুড়ির আশেপাশে প্রচুর দেখা যায় এই সাপটা। এটা কি প্রচুর দেখা গেল? ওনারা বলছেন তারা এর আগে এই সাপ দেখেননি। হয়তো এই সাপটা দেখেনি, কারণ এই সাপটা হচ্ছে গাছে গাছে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ন্যাচারালি না দেখারই কথা, কিন্তু কোনো কারণে তারা নিচে নামে, অনেক সময় খাবারের সন্ধানে বা মানে অন্য কোনো কারণে নিচে নামে, তখন হয়তো চোখে পড়েছে সাপটা। হ্যাঁ, এমনি এই সাপগুলো বিভিন্ন বাড়িতেও অনেক রেস্কিউ করা হয়েছে আর কি অতীতে, যেমন চা বাগান এলাকার যে আদিবাসী কোয়ার্টারগুলো আছে সেখানে পাওয়া যায় এই সাপ, এমনি কোনো ব্যাপার নেই।
নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ম্যাচে তৃতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী হলো ঝাপা এফসি নেপাল। ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে আয়োজিত হয় পঞ্চম বর্ষ রীনা ঘোষ স্মৃতি উইনার্স এবং পরশুরাম আগরওয়াল স্মৃতি রানার আপ ও সুদাম মন্ডল স্মৃতি ফেয়ার প্লে নৈশ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ী হলো ঝাপা এফসি। বুধবার রাতে তারা এনবিএফসি কে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করে। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আয়ুষ শ্রেষ্ঠার গোলে ঝাপা এফসি 1-0 এগিয়ে যায়। এর কিছুক্ষণ পর ব্যবধান 200 করেন ঝাপা এফসির ধীরেন ছেত্রী। পর মুহূর্তে শিলিগুড়ির নরহরি বর্মন একটি গোল করে ব্যবধান কমিয়ে আনেন। এদিনের ম্যাচের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ঝাপা এফসি দলের আয়ুষ শ্রেষ্ঠা। বৃহস্পতিবার রাতে টুর্নামেন্টের চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পানিয়ারা ইয়ং বেঙ্গল ক্লাব বনাম জর্জিয়ান এফসি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। হঠাৎ খেলার মাঠে সাপ, আর সেই কারণেই বড় মাপের ক্রিকেট খেলা কিছুটা সময়ের জন্য বন্ধ হয়ে গেল জলপাইগুড়িতে। সাধারণত পাবলিকের মারামারি, দুই দলের হাতাহাতি, আম্পায়ারের ভুল ডিসিশন সহ আরো বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা বন্ধ হতে দেখা গিয়েছে। কিন্তু এবার এক অন্য দৃশ্য ধরা পড়ল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেওয়াইএমএ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে সুপার ডিভিশনের ক্রিকেট লিগ, আর সেখানে হঠাৎ একটি বড় আকৃতির সাপ মাঠের মাঝখানে চলে আসার ফলে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। যদিও পরে পরিবেশ প্রেমীরা এসে সেই সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে ফের খেলা শুরু হয়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরতে জলপাইগুড়ি জেলা ও প্রশাসনের উদ্যোগে এই প্রথম শহরে জলপাইগুড়ি উৎসব পালিত হতে চলেছে। আজ এই উৎসবের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হলো। 22 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত মিলন সংঘ ময়দানে চলবে এই উৎসব। আতঙ্কের মেঘ ডুয়ার্স জুড়ে মালদা তৃণমূল নেতার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তার ঘনিষ্ঠ বন্ধু তথা মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। বিগত 12 বছরে প্রথমে 2 জন এবং পরবর্তীতে 1 জন নিরাপত্তারক্ষী প্রদান করা হলেও বর্তমানে সম্পূর্ণ নিরাপত্তারক্ষীহীন ভাবেই রয়েছেন তিনি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।